পথে যেতে যেতে হঠাৎ কোনো চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই আমরা তাদের চিনে নেই, ভাব বিনিময় করি। একটা মেটাফোর ভাবা যাক, যদি এমন হয় আমার নিজের সঙ্গেই পথে দেখা হলো, কি অভিব্যক্তি হবে আমার? আমি খুব অবাক হব, ভাববো কে এই মানুষটি, খুব চেনা মনে হচ্ছে। আমি ঠিক বুঝে উঠতে পারবো না তার সঙ্গে আমার কি ভাব বিনিময় হতে পারে। এমন অদ্ভুত অনুভব হওয়ার কারণ হলো নিজের চেহারাটি আমরা সবচেয়ে কম দেখি, কেননা আয়না আর ফটোগ্রাফ ছাড়া নিজেকে দেখার আর কোনো উপায় নেই। এ তো গেল আমাদের বহির আবরণের গল্প। আমাদের ভেতরটাকে আমরা কতটা দেখি, এটা দেখার জন্য তো কোনো আয়না নেই। তবু আমরা দেখি, দেখি অন্যের চোখ দিয়ে। নিজের ভেতরটাকে নিজে প্রত্যক্ষভাবে দেখি না বলেই আমরা হস্তরেখাবিদদের বর্ণনা শুনে চমৎকৃত হই। রাশিফলের বইয়ে নিজের বৈশিষ্ট্যের বর্ণনাগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি। নিজেকে আমরা যতটা জানি তার বেশিরভাগই জানি অন্যের বর্ণনা থেকে। নিজের সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের প্রক্রিয়া আমাদের জানা নেই, কিংবা নিজেকে জানার প্রক্রিয়া আমাদের চর্চার মধ্যে নেই। কতই না ভালো হতো যদি সত্যিই নিজের ভেতরটাকে দেখতে পারতাম, নিজেকে চিনতে পারতাম। যদি আমার সম্পর্কে অন্যের ধারণাগুলো নিয়ে আমাকে বাঁচতে না হতো, তাহলে পোশাক পরিচ্ছদের মতোই নিজের অন্তর্জগতের উপাদানগুলোকে পরিপাটি করে তুলতে পারতাম। নিজের বিশ্বাস থেকে মুছে ফেলতে পারতাম ভ্রান্তির কালো দাগ। আবেগকে করে তুলতে পারতাম নির্ঝঞ্ঝাট ও সৌন্দর্যমণ্ডিত। ব্যক্তিত্বকে করে নিতে পারতাম দারুণ আকর্ষণীয়, সৌরভময়। আমি আমার জীবনকে চালাতে পারতাম, জীবন আমাকে চালিয়ে নিত না। কিন্তু এটা কি সম্ভব কোনো ধারণা? একেবারেই নয়। আমরা মানুষ বলি এটি আমাদের পক্ষে খুবই সম্ভব। শুধু প্রয়োজন নিজের মনের ভেতর সযত্নে পরিভ্রমণ। পৃথিবীর যে কোনো সৌন্দর্যময় স্থান পরিভ্রমণের চেয়ে এই পরিভ্রমণ আরও বেশি নান্দনিক, বৈচিত্র্যময়, আরও বেশি রোমাঞ্চকর। আমি মানি এক বিরাট পৃথিবী, যেখানে রয়েছে পাহাড়, নদী, বনভূমি, রয়েছে বিচিত্র সৌরভ, বিচিত্র সব অনুভব, রয়েছে মানুষ, ভালোবাসাময়, পীড়িত, বঞ্চিত, লিপ্ত এবং নির্লিপ্ত। আমার পৃথিবী মানেই আমার আত্ম, আমার আত্ম মানেই অস্তিত্বশীল আমি। এ আমাকে জানলেই আমি আমার তাবৎ পৃথিবীকে জানি। জানি কেন যুদ্ধ হয়, কেন মানুষ মরে যাবে জেনেও দুর্নিবিত দুঃসাহসে ঘুরে দাঁড়ায়। সব পরাজয়, গ্লানি, ভয়, ভীতি, অপারগতা উপেক্ষা করে ক্ষণকালের জীবনকে ভালোবাসে। একা জন্মেছি, পৃথিবীতে আমার জন্য দেওয়া হয়েছে খানিকটা সময়। এই সময়টাকে অর্থপূর্ণ করে তোলার মাধ্যমে মৃত্যু হেরে যায়, জীবনের জয় হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এতক্ষণ ধরে যে অংশটি পড়তেছিলাম, এগুলো একদমই আমার কথা নয়। আমার একটা প্রিয় বই, প্রিয় লেখিকার প্রিয় বই, আমার হারানো আমি, এই বইটার একটা অংশ। আর এই বইটা লিখেছেন হুরে জান্নাত শিখা। আমি 2019 সালে বইমেলা থেকে এই বইটা কিনেছিলাম। তো আপনাদের আসলে লেখাটা কেমন লেগেছে, লেখাটা শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, সবার অনুভূতি ব্যক্ত করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এত অসাধারণ, এত সুন্দর করে মানুষ কিভাবে লেখে। আমি যখন বই পড়ি, সুন্দর সুন্দর বই, তখন আমি এটাই চিন্তা করি যে আমি কত ভাগ্যবান, কতটাই না ভাগ্যবান। একটা মানুষ একটা বই লিখতে তার সমস্ত জীবনের কতটা সময় ব্যয় করে, আর আমরা বইটা পড়তে কতটুকু সময় নেই বলুন তো। তার 10 বছরের অর্জিত জ্ঞান হয়তো আমরা 10 দিনে নিয়ে নিচ্ছি। কি অসাধারণ না ব্যাপারটা? আসলেই অসাধারণ, আসলেই আমরা ভাগ্যবান। এখন আমি আপনাদের সাথে সুন্দর একটি স্টোরি শেয়ার করব, আপনারা আশা করি সাথেই থাকবেন। অপি সারাদিন কেঁদেছে আজ। রোহানের সঙ্গে ওর পরিচয় ফেসবুকে। অপির পোস্ট রোহান খুব পছন্দ করে। একদিন মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছিল রোহান, সেই থেকে আলাপ এবং বন্ধুত্ব। প্রথম দিকে ওরা মেসেঞ্জারে আলাপ করত, একসময় মেইল অ্যাড্রেস পাঠালো রোহান, তখন থেকে ওরা নিয়মিত চিঠি লেখে। রোহান অনেক পড়ালেখা করা মানুষ, তার লেখার মধ্যে বেশ পাণ্ডিত্য আছে। সবচেয়ে বড় বিষয় হলো সে খুব আন্তরিকভাবে লেখে, লিখেই হৃদয় ছুঁয়ে নিতে জানে।
এভাবেই ধীরে ধীরে ওদের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপ নিয়েছে ওরা নিজেরাও খেয়াল করেনি। রোহান বিদেশে থাকে বহু বছর। এখনো একবারও রোহানকে ছবিতে ছাড়া মুখোমুখি দেখেনি অপি। কিন্তু প্রতিদিন রোহানের চিঠি পড়ে এবং ওর কাছে লিখতে লিখতে অপির মনে হয় রোহানের মনের অলি গলি ওর চেনা হয়ে গেছে। কি অসাধারণ চিন্তা জগৎ রোহানের, কত কিছু নিয়ে ওর ভাবনা। ও মুগ্ধ হয়ে রোহানের প্রতিটি চিঠি বারবার পড়ে। অপির সঙ্গে পরিচয় হওয়ার পর এই প্রথম দেশে আসছে রোহান। রোহানের দেশে আসাকে ঘিরে ১ মাস ধরেই ওদের নানা পরিকল্পনা চলছে। কোথায় কোথায় ঘুরবে, কি পোশাক পরবে, কি খাবে ইত্যাদি নানা পরিকল্পনায় ওদের চিঠির বক্স মুখর হয়ে আছে। মাঝে মাঝে রোহান এমন এমন সব পরিকল্পনার কথা বলে যে অপির মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। রোহান ভীষণ রোমান্টিক। রোহানকে কাছে পাবে এ কথা ভেবেই শিহরিত হচ্ছে অপি। দিন রাত কাটছে রোহানের কথা ভেবে। কিন্তু রোহান দেশে এসে ওর সঙ্গে একেবারেই ভিন্ন রকম আচরণ করছে। এ রোহান এক অপরিচিত রোহান। আজ ১০ দিন হয়ে গেল। এর মধ্যে একবার মাত্র দেখা হয়েছে ওর সঙ্গে, খুব অল্প সময়। রোহান তাড়াহুড়ো করে চলে গেল। বলল ওর নাকি কোনো জরুরি দাওয়াতে যেতে হবে, আবার কোনো এক সময় দেখা হবে। কিন্তু রোহান আর আসছে না। ভীষণ ব্যস্ত থাকছে। এমনকি ফোন করার বা মেসেজ করারও সময় পাচ্ছে না। ফোন করলেই বলছে এখন লোক আছে, কথা বলতে পারছি না, ফ্রি হয়ে কথা বলি। কিন্তু ও আর ফ্রি হয় না। অপি আরেকবার দেখা করার ইচ্ছায় কথা বলে একটা মেসেজ করলো, রোহান তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে, প্লিজ একবার এসো না। আমি অনেক ব্যস্ত অপি, আত্মীয় স্বজনের সময় দিতে হচ্ছে। এতদিন পর দেশে এসেছি, বুঝতেই পারছো। কখন যেতে পারবো বলতে পারছি না, তোমাকে জানাবো। আমাদের সব পরিকল্পনা তাহলে মিথ্যে ছিল রোহান? এমন কি কথা ছিল? শোনো অপি, আমরা দুজন বন্ধুর চেয়ে বেশি, কিন্তু ভালোবাসার এত তারল্য আমার সময়। আমি তরল ভালোবাসাকে ভয় করি, আমার দম বন্ধ হয়ে আসে। কিন্তু রোহান, তুমি তো চেয়েছিলে আমি তোমাকে ভালোবাসি, চাওনি? চেয়েছি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি ঠিক এরকম কঠিন বন্ধনে আর বাধ্যবাধকতায় কমফোর্ট ফিল করি না অপি। আমি দুঃখিত। আই নিড স্পেস, আই নিড ফ্রিডম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অপি অবাক হয়েছে খুব। রোহান কি করে এই কঠিন কথাগুলো বলতে পারলো? রোহানই তো চেয়েছিল অপি ওকে ভালোবাসুক। আজ প্রায় ১.৫ বছর। এই ১.৫ বছরে ওরা কত প্রেমের চিঠি লিখেছে। রোহান ওর জগতের সব কিছুর সঙ্গে জুড়ে গেছে। এর সবই হঠাৎ করে এমন মিথ্যে হয়ে গেল কেন? তাহলে রোহান এতদিন মিথ্যে কথা বলেছিল অপিকে? অপি রাগ করে একটু কড়া জবাব দিয়েছিল। এরপর থেকে রোহান অপির মেসেজের কোনো জবাব দিচ্ছে না। আজ ভেবেছিল রোহান হয়তো শেষ পর্যন্ত ওর সঙ্গে দেখা করতে আসবে। ওর ফিরে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। আসেনি রোহান। দুপুরবেলায় অপি ফেসবুকে দেখল রোহান স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা দেখতে গেছে। কেন হঠাৎ রোহানের কাছে ওর ভালোবাসা এত গুরুভার হয়ে উঠল? কেন ওর কষ্টের কথা ভেবে রোহান একবারও ওকে ফোন করার প্রয়োজন মনে করলো না? কিভাবে রোহান অপিকে এত কষ্টের মধ্যে রেখে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে গেল? সম্পর্কটাকে যদি রোহান স্রেফ বন্ধুত্ব ভেবে থাকে, তাহলে এটা কেমন বন্ধুত্ব? কিছুতেই রোহানের এই নিষ্ঠুরত্ব, নির্বিকারত্ব মেনে নিতে পারছিল না অপি। অপির জগৎ আধার হয়ে আসছে। রোহানকে ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারছে না অপি, কারণ অপি রোহানকে সত্যিই বড় ভালোবাসে। কতগুলো ঘুমের ওষুধ কিনেছে সে আজ। মনে হচ্ছে ওর ভেতরটা লুণ্ঠিত হয়ে গেছে, জীবনের আর কোনো মানেই হয় না। রাতে খুব সামান্যই খেলো অপি, সবার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলল। রোহানকে একটা ছোট্ট ইমেল লিখলো, আমার ভালোবাসা খুব ভারী হয়ে গেল তো? তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো? ঠিক আছে, আমার ভালোবাসা আমি ফিরিয়ে নিলাম। আমি জানি তাতে তোমার কিচ্ছু যায় আসে না। হয়তো জীবন্ত আমার চেয়ে মৃত আমি তোমার কাছে আরেকটু নির্ভর হব। ঘুমের ওষুধ কি খেয়েছিল অপি? ইমেলটা কি পাঠিয়েছিল, নাকি ওর হারিয়ে যাওয়া আত্মের অনুসন্ধান করেছিল? হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা এই পর্যন্তই। এই গল্পটাও নেওয়া হয়েছে এই বইটা থেকেই, আমার হারানো আমি। মানুষ পরিবর্তনশীল, আমরা যখন তখন বদলে যাই। এই জন্য নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়।
নিজেকে ভালো থাকার দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে এই পৃথিবীতে টিকে থাকা আমাদের জন্য হয়তো আসলে সম্ভবই হয় না কারো কারোর জন্য। তো যাই হোক, আমি আজকে এই যে এখানে ঘুরতে আসলাম, কোথায় ঘুরতে আসলাম সেটা তো বলাই হলো না। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আমার এই যাওয়ার পালা হয়ে গেল। প্রচন্ড বৃষ্টি, চারদিক অন্ধকার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে রাত, কিন্তু এখন রাত বলতে 7টা বাজে, 7টা 7:30 বাজে। ঝুম বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, আপনার ভিডিওতে হয়তো দেখেছেন, অনেক বৃষ্টি, অনেক। আর এরপরে এই যে আমি মেট্রো রেলে চলে আসলাম আবার ফিরে আসার জন্য। আমি আসলে গিয়েছিলাম মেট্রো রেলে করে দিয়াবাড়িতে। শরৎকাল চলে যাচ্ছে আর কাশফুলের সৌন্দর্য উপভোগ করবো না, তা তো হয় না। বৃষ্টি ভেজা কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম। সারাদিনটা অনেক ভালোই কেটেছে আপনাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই সেটা শেয়ার করবেন। দেখুন, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমার ফোনটা এতটা ভালো ফোন না, ক্যামেরাটা অতটা ভালো না। এখানে খুনসুটি করছিল মা মেয়ে, হয়তো বাবার সাথে। আমার বেশ ভালো লেগেছিল, ভিডিওটার জন্য ধারণ করেছিলাম তাদের অনুমতি ছাড়াই। আর এখানে বৃষ্টিতে এত বাতাস, মানে সমস্ত বৃষ্টি এখানে ঢুকে পড়তেছিল। আমি আসলে স্টেশনের ভিতরে যাইনি, কারণ বৃষ্টিটা আমার অনেক ভালো লাগতেছিল। এই যে দেখুন, আবহাওয়াটা শীতল, আমার জামা কাপড় সব বৃষ্টিতে ভিজে গেছে। এরপরে আমি মেট্রো রেলে করে ফিরে আসব, আর বেশি সময় থাকবো না। অসম্ভব সুন্দর, অসম্ভব, বলে বোঝানো যাবে না। আমি মেট্রো রেলের এই সৌন্দর্য আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম। শরতে বৃষ্টি অসাধারণ না? এই যে দেখেন, আপনাদেরকে বৃষ্টিটা দেখানোর জন্য আমার হাতে 2টা ফোন ছিল। একটা ফোন দিয়ে লাইট ধরেছি বৃষ্টির উপরে, আর একটা ফোন দিয়ে ভিডিও করেছি, যার জন্য স্পষ্ট বৃষ্টিটা দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি বৃষ্টিটাকে অদ্ভুত কিছু মনে হচ্ছে। যাই হোক, ঘোরাঘুরি শেষে এই যে এখন ফিরে আসার পালা। আমি আবার সেই বাসায় ফিরে আসছি রিকশায় করে, ভেজা কাপড়ে। তারপর আমার কোনো দুঃখ নাই, একটু কষ্ট নাই, ক্লান্তি নাই, অনেক ভালো লাগা ছিল, অসম্ভব রকম ভালো লাগা। মাঝে মাঝে নিজেকে নিজে নিয়েই বের হন না বাহিরে, দেখবেন অনেক ভালো লাগবে। নিজেকেও সময় দেওয়া দরকার। আমরা আসলে মানুষকে সময় দিতে দিতে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, আমাদের কর্মস্থল সব কিছুতে সময় দিতে দিতে নিজেকে সময় দিতে ভুলে যাই। এমনটা করা একদমই ঠিক না। যখনই সময় পান নিজেকে একটু সময় দেন।